রাজধানীর লালবাগ থানায় দায়ের করা সহিংসতা, ভাঙচুর ও হত্যা চেষ্টার একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বেলা 11টার পর তাকে ডিবি কার্যালয় থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। শুনানি শেষে আদালত তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত প্রাঙ্গণে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাকে কঠোর ভাষায় সমালোচনা করেন এবং রাজনৈতিকভাবে বিতর্কিত মন্তব্য করেন। এ সময় শিরিন শারমিন আদালতে নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, তিনি ব্যক্তিগতভাবে কোনো অপরাধ করেননি এবং যেসব ঘটনা ঘটেছে সেগুলোর উপর তার সরাসরি নিয়ন্ত্রণ ছিল না। তার দাবি, তিনি দায়িত্ব পালন করেছেন তৎকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী। ডিবি সূত্র জানায়, 2024 সালের 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি কলোনি এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এ মামলা দায়ের করা হয়। অভিযোগ অনুযায়ী শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ও অজ্ঞাতনামা রাজনৈতিক কর্মীরা গুলি চালায়। এতে আন্দোলনকারী মোহাম্মদ আশরাফুল গুরুতর আহত হন। তার শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে, বিশেষ করে চোখ ও মাথায় আঘাতের কথা উল্লেখ করা হয়েছে মামলায়। ওই ঘটনার পর 17 জুলাই লালবাগ থানায় মামলা দায়ের করা হয়, যেখানে হামলার পেছনে উচ্চ পর্যায়ের নির্দেশনার অভিযোগও তোলা হয়। এই মামলার পাশাপাশি শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রংপুরেও একটি হত্যা মামলা রয়েছে। 2024 সালের 27 আগস্ট গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় তার নামসহ 17 জনকে আসামি করা হয়। মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার। এই মামলার সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি ইতোমধ্যে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। গ্রেফতারের ঘটনাটি নাটকীয় মোড় নেয়, কারণ দীর্ঘ প্রায় 20 মাস জনসমক্ষে অনুপস্থিত থাকার পর তাকে নিজ বাসা থেকে আটক করা হয়েছে বলে জানা যায়। মঙ্গলবার ভোর 4:30টার দিকে ডিবি পুলিশ তাকে আটক করে। এর আগে 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক অস্থিরতার মধ্যে সংসদ ভবন এলাকা থেকে তিনি আত্মগোপনে চলে যান। তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিপুল সংখ্যক মানুষ সংসদ ভবনের দিকে অগ্রসর হচ্ছিল। বিভিন্ন সূত্রে জানা যায়, আত্মগোপনে থাকার সময় তিনি সরকারের নজরদারিতে ছিলেন, এমনকি তাকে অনেকটা নজরবন্দি অবস্থায় রাখা হয়েছিল বলেও দাবি করা হয়। তার সঙ্গে স্বামী ও সন্তানরা ছিলেন বলে জানা গেছে। তবে তিনি কোথায় অবস্থান করছিলেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দীর্ঘদিন পাওয়া যায়নি। 2024 সালের 2রা সেপ্টেম্বর তার স্পিকার পদ থেকে পদত্যাগের বিষয়টি প্রকাশ পায়। রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা গেজেটে বলা হয়, সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী তার পদত্যাগ পত্র গৃহীত হয়েছে। তবে সে সময় তার পদত্যাগ স্বেচ্ছায় ছিল কিনা তা নিয়ে নানা প্রশ্ন ও গুঞ্জন তৈরি হয়। কেউ কেউ দাবি করেন তিনি সেনা হেফাজতে থেকে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছেন। সংবিধান অনুযায়ী নতুন সংসদ গঠনের পর পূর্ববর্তী সংসদের স্পিকার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করান এবং প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। কিন্তু শিরিন শারমিনের অনুপস্থিতির কারণে এই প্রক্রিয়ায় ব্যতিক্রম ঘটে। প্রধান নির্বাচন কমিশনার নতুন সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান এবং প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এদিকে আত্মগোপনে থাকা অবস্থায় শিরিন শারমিন চৌধুরী পাসপোর্ট আবেদন নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি অজ্ঞাত স্থান থেকে পাসপোর্টের জন্য আবেদন করেন এবং পরে বায়োমেট্রিক তথ্য প্রদান করেন, যা নিয়ম বহির্ভূত হতে পারে। সাধারণ নিয়ম অনুযায়ী আবেদনকারীকে সরাসরি পাসপোর্ট অফিসে উপস্থিত হয়ে আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিতে হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ, ভারত থেকে পাইপলাইনের ডিজেল আমদানি সহ নানা ইস্যুতে আলোচনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রী পরিষদ সভাকক্ষে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, বৈঠকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন প্রণয় ভার্মা। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আরও জানান, বৈঠকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইতিবাচক মানসিকতা থাকলে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি নতুন ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা সম্ভব। এ সময় দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার উপরও গুরুত্ব দেন সরকার প্রধান।
জবাবে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী ভারত। বৈঠকে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা বাংলাদেশে রাজনৈতিকভাবে মরে গেছেন। শেখ হাসিনার আওয়ামী লীগ বলতে বাংলাদেশে এখন আর কিছুই নেই। তবে বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি জানিয়ে দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের এই সাক্ষাৎকে সৌজন্য বলা হলে অনেকেই মনে করছেন এটা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনারের বিদায়ী সাক্ষাৎ। কারণ ইতোমধ্যে ভারত প্রণয় ভার্মাকে ব্রাজিলে নিয়োগ দিয়েছে বলে এর আগে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। বিশ্লেষকদের মতে এই সাক্ষাৎ কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। সেগুলো হলো বাংলাদেশে নতুন ভারতীয় হাই কমিশনারের নিয়োগের জন্য এগ্রিম নিয়ে আলোচনা, নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক সুদৃঢ় করার উদ্যোগ, দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার এবং ভবিষ্যতে উচ্চ পর্যায়ের সফর ও চুক্তির সম্ভাবনা। একই সাথে আজ 7 মার্চ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ভারত যাচ্ছেন। সেখানে কি কি বিষয় আলোচনা এক হবে, একই সাথে কার কার সাথে তাদের সাক্ষাৎ হতে পারে সে বিষয়েও আলোচনা হতে পারে। পটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশের যুবক আহত। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দবলসুতি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মোহাম্মদ মিজান ইসলাম নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার জেরে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ টহল জোরদার করা হয়েছে। সোমবার সকাল 10:30টার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের দবলসুতি গাটিয়া ভিটা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। আহত মিজান ইসলাম ওই গ্রামের মফিজুল ইসলামের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, আজ সকালে মিজান ইসলাম সীমান্তে 826/1 এস পিলারের কাছে নিজের ধান খেতে পানি দিতে চান। এ সময় ভারতের অভ্যন্তরে ঘাটিয়ার ভিটা এলাকায় অবস্থানকালে 98 বিএসএফ ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে। এতে মিজান কাঁধে গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তিনি দৌড়ে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে এলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এদিকে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হওয়ার খবরে স্থানীয় গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার কিছুক্ষণ পর স্থানীয়রা শ্রী সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে 2টি গরুসহ আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। আটক ওই ব্যক্তি বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছেন। তিস্তা ব্যাটালিয়ন 61 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশি যুবক আহত হওয়ার খবর আমরা পেয়েছি। এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়ে দুই দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তিনি আরো জানান, স্থানীয়দের হাতে আটক ভারতীয় নাগরিকের বিষয়ে পতাকা বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। সংরক্ষিত আসনের মনোনয়ন আলোচনায় জনপ্রিয় স্থানীয় নেত্রী খালেদা দিলারা রুবি দোলা। বাংলাদেশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী অনেক জনপ্রিয় বিএনপি নেত্রী। তারা বিএনপির দুর্দিনে যেমন রাজপথের আন্দোলনে ছিলেন, তেমনি বৈরী সময়গুলোতে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী প্রার্থীদের পরাজিত করে জয়ী হয়েছেন বিপুল ভোটে। বিগত 1.5 দশকে আওয়ামী নির্যাতনের যখন বাসাবাড়িতে রাত কাটানো দুষ্কর হয়ে পড়ে, তখন এসব নারী নেত্রী সাহসিকতার সঙ্গে বিএনপির স্থানীয় রাজনীতির জান্ডা উড্ডয়ন করে রেখেছেন। নিজেদের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা, জনসম্পৃক্ততা এবং সততাই তাদের বারবার বিপুল ভোটে জয়ী হতে সহযোগিতা করেছে। বিএনপির এখন সুদিন, তাই তাদের প্রত্যাশা এই সময় তারা দল থেকে মূল্যায়িত হবেন। ওয়ার্ড কাউন্সিলর খালেদা আলম 2015 সালে তিনি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণ সিটির 52, 53 ও 54 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন। 2020 সালে এসব ওয়ার্ড থেকে তিনি বিএনপির প্রার্থী হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। এই দুটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা পরাজিত হলে ওয়ার্ড কাউন্সিলর হিসেবে জয়ী হন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানা বিএনপির তিনি যুগ্ম আহ্বায়ক। জাতীয়তাবাদী মহিলা দলেরও তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের বিশেষ সম্পাদিকা হিসেবেও দায়িত্ব পালন করেন। ছিলেন বিএনপির ঢাকা মহানগর মহিলা দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদিকা। শ্যামপুর কদমতলী থানা মহিলা দলের সভাপতির দায়িত্ব পালন করেন।
বিএনপির রাজনীতি করার কারণে 1996 সাল থেকেই তিনি হয়রানির শিকার। ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলে তিনি মামলা হামলার শিকার হন। আত্মগোপনে ছিলেন। এর সময় খালেদা আলমের অবস্থান জানতে সে সময় পরিবারের সদস্যদের থানায় ডেকে নিয়ে ভয়ভীতি দেখানো হয়। দলীয় কর্মসূচি বাস্তবায়নে ছিলেন অগ্রভাগে। ব্যক্তিগত উদ্যোগে নিজ নির্বাচনী এলাকায় চালিয়েছেন বহু সামাজিক কর্মকাণ্ড। দিলারা শিরিন আওয়ামী শাসনামলে টানা 3 বার কুমিল্লার মেঘনা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির এই নেত্রী।